চাঁদনী দেবীর 3 ছেলে বিজয়, কমল এবং অজয়ের সুতপা, রানী এবং প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়। কিন্তু সেই 3 মেয়ে অত্যন্ত ধনী পরিবার থেকে গরিব পরিবারে বিয়ে করে সংসার করতে আসে। আর যেহেতু 3 ছেলেই নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করে, তাই তাদের মা চাইলেও কিছু বলতে পারে না। তবে চাঁদনী দেবী ভালো করেই জানে যে ধনী পরিবারের মেয়েরা কখনোই গরিব পরিবারে এসে নিজেদের মানাতে পারবে না। আর সত্যি সত্যি বিয়ের পর থেকেই নানান রকম সমস্যা দেখা দেয়। একদিন, কি ব্যাপার বৌমা, তোমরা বসে আছো যে? ওদিকে তোমাদের ননদ, শ্বশুর মশাই, স্বামীরা কখন থেকে অপেক্ষা করছে তোমাদের হাতে রান্না বান্না খাবে বলে। তোমরা রান্না বান্না করবে না? আমরা বিয়ে করে আপনার এই গরিব ঘরে পা রেখেছি, এটাই আপনাদের অনেক ভাগ্যের ব্যাপার। সুতরাং আপনারা ভাবছেন কি যে আমরা এখন রান্না বান্না করব? শুনুন, আমাদের বাপের বাড়িতে রান্নাবান্না করার জন্য রাঁধুনি ছিল, সুতরাং আমাদেরকে কোনোদিনও রান্নাবান্না করতে হয়নি, তাই আমরা রান্না করতে পারি না। সে কি কথা, এরকম বলতে নেই। এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, তাই আমার সঙ্গে চলো, আমি তোমাদের রান্নাবান্না শিখিয়ে দিচ্ছি। না, আমাদের রান্নাবান্না শেখার কোনো দরকার নেই। এত বড় ধেরে ননদ আছে, তারপর শাশুড়ি মা আছে, সুতরাং আপনারা আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবেন, তাই আমরা কোনোদিনও রান্নাবান্না করব না। 3 বড়লোক বৌমার মুখে এরকম কথা শুনে শাশুড়ি মা ভীষণই কষ্ট পায়, কিন্তু তার কিছু করার থাকে না। সে নিজেই তার মেয়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ভাত, ডাল, ডিমের অমলেট এবং আলু সিদ্ধ রান্না করে। কিন্তু সবাই যখন খাবার খেতে বসে, তখন সুতপা, রানী এবং প্রিয়াঙ্কার এরকম মধ্যবিত্ত পরিবারের খাবার মোটেই পছন্দ হয় না। বিজয়, তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে আমাকে এখন ডাল আলু সিদ্ধ খেতে হবে? আমার এসব খাবার একদমই ভালো লাগে না। তুমি তো ভালো করেই জানো আমি প্রত্যেকদিন মটন বিরিয়ানি খেতে পছন্দ করি। তুমি আমাকে এখনই একটা দামি রেস্টুরেন্ট থেকে মটন বিরিয়ানি নিয়ে এসে দাও। আমাদের এখানে সেরকম কোনো বড় রেস্টুরেন্ট নেই, যা আছে সব রাস্তার ধারেরই দোকান। তুমি যদি এরকম রাস্তার দোকানের 100 টাকার বিরিয়ানি খেতে চাও, তাহলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। কি, এখন আমাকে রাস্তার বিরিয়ানি খেতে হবে? ইউ, ডিসগাস্টিং। মা বাবা অনেক বলেছিল এরকম গরিব ঘরে বিয়ে করে আমরা সংসার করতে পারবো না, কিন্তু তখন আমরা বাবা মায়ের কথা শুনিনি। তোমাদের পাল্লায় পড়ে বিয়ে করে চলে এসেছি, কিন্তু এখন আর আমার ভালো লাগছে না। তুই একদম ঠিক বলেছিস দিদি। আর ডিমের অমলেটটা দেখ কেমন পাতলা ধরনের, মনে হয় একটা ডিম ফাটিয়ে 3 জনের জন্য অমলেট তৈরি করেছে। আমার তো অ্যাটলিস্ট 5টা ডিম দিয়ে অমলেট না খেলে পোষাবেই না। এভাবেই 3 বৌমা কিছুতেই ডাল, আলু সিদ্ধ, ভাত এবং ডিমের অমলেট খেতে চায় না। তারা মটন বিরিয়ানি, মটন চাপ, চিকেন চাপ, পোলাও, মাংস ইত্যাদি খাবে বলে জেদ ধরে। কিন্তু তাদের শ্বশুরবাড়ির পরিবারের পক্ষে এত দামি দামি খাবার রান্না করার কোনো ক্ষমতা নেই। তোমরা আজকের দিনটা কষ্ট করে খেয়ে নাও, আমি কালকে তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসার ব্যবস্থা করব, কিন্তু তোমরা না খেয়ে থেকো না। আপনি কি করে ভাবলেন যে আমরা না খেয়ে থাকবো? আমরা 3 বোন এখন অনলাইনে পেমেন্ট করে ভালো ভালো খাবার খাবো, তাই আপনারা এসব ডাল ভাত খেয়ে নিন। আমাদেরকে আর এসব খাবার খাওয়ার কথা দ্বিতীয়বার বলবেন না। এভাবে 3 বড়লোক বৌমা টং টং করে নিজের ঘরে চলে যায়। তারা অনলাইনে দামি দামি বিরিয়ানি, চাপ, পোলাও ইত্যাদি অর্ডার করিয়ে একা একা খেতে শুরু করে। কিন্তু তারা 3 জনই প্রায় ভুলে যায় যে বাড়িতে তাদের এখন একজন অবিবাহিত ননদ আছে, সুতরাং তাকেও সেই খাবারগুলো দেওয়া দরকার। কিন্তু তারা মোটেই সেই খাবারের একটা দানাও শিউলিকে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন, মা, আজকে আমি টিউশনের মাহিনা পেয়েছি, তাই আমি সবার জন্য ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসেছি। রাত্রিবেলা রুটি তরকারি খাওয়া হয়ে গেলে আমরা একসঙ্গে বসে আইসক্রিম খাবো। ঠিক আছে, তুই তোর 3 বৌদিকে ডেকে নিয়ে আয়। সেই কখন থেকে 3 জনে দরজা বন্ধ করে ঘরে বসে গল্প করছে। কতবার ডেকেছি, দরজা খুলছে না। এই শুনে শিউলি তার 3 বৌদিকে বারবার ডাকাডাকি করলে তারা 3 জনে ভীষণই বিরক্ত হয়ে দরজা খোলে, কারণ তারা সেই সন্ধ্যাবেলা থেকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকে। কি ব্যাপার বৌদি, তোমরা দরজা খুলছিলে না কেন? আমাদের ঘর, আমরা দরজা খোলা রাখবো নাকি বন্ধ করে রাখবো সেটা আমাদের ব্যাপার। আর আমরা একটু শান্তি মতো ঘুমাচ্ছি, তোমরা তো দেখছি আমাদের ঘুমাতেও দেবে না। যত সব ফালতু একেবারে। আমি যখন পড়াতে গেছি তখন থেকেই তো তোমরা ঘুমাচ্ছ। মা তোমাদেরকে খেতে ডাকছে, আমি সবার জন্য ভ্যানিলা আইসক্রিম এনেছি। আমরা খাবার খাওয়ার পর একসঙ্গে বসে আইসক্রিম খাবো। আমাদের এখন খিদে নেই, কারণ আমরা সন্ধ্যাবেলা অনলাইনে পিৎজা অর্ডার করে খেয়েছি, তাই তোমরা খেয়ে নাও। আর ওসব ভিখারিদের মতো রুটি তরকারি খেতে আমাদের বয়েই গেছে। আর হ্যাঁ, আমাদের ভাগের আইসক্রিমটা তুমি রাস্তার কোনো কুকুরকে খাইয়ে দাও, কারণ আমরা ওরকম পাতি সস্তার ভ্যানিলা আইসক্রিম খাই না।
এই বলে সুতপা আবার তার ননদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন তিন বউয়ের অনলাইনে একটা দামি পার্সেল আসে। তারা তিন বউ মিলে যখন তাদের দামি পার্সেল খুলে তখনই পার্সেলের ভেতরে 3টে দামি দামি লক্ষ টাকার আইফোন দেখে তিনজনে একেবারে আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াও, আমরা যে আইফোনগুলো অর্ডার করেছিলাম সেগুলো আজকে চলে এসেছে। কি সুন্দর দেখতে লাগছে। এই লেমন ইয়েলো কালারের আইফোনটা কিন্তু আমি ব্যবহার করব। আর হ্যাঁ, সাদা কালারের আইফোনটা আমার, কারণ আমি সাদা আইফোন খুব পছন্দ করি। এই আইফোনটা কিন্তু 1,10,000 টাকা দাম নিয়েছে। ঠিক আছে, তাহলে লাল আইফোনটা আমার, কারণ আই লাভ রেড কালার। এইভাবে তিন বৌমা মিলে নিজেদের আইফোন দেখে খুবই খুশি হয়। তখনই তারা তিনজনে আইফোনে সেলফি তুলতে শুরু করে দেয়। এমন সময় তাদের শাশুড়িমা এবং ননদ সেখানে আসে, আর তারা তিন বৌমার হাতে দামি দামি আইফোন দেখে একেবারে আকাশ থেকে পড়ে। কি ব্যাপার, তোমরা তিনজনে নতুন ফোন কিনলে, তাও আবার এত দামি দামি ফোন? আমাদের একবারও জানালে না কেন? মরণ দশা, আপনাদের জানাতে যাব কিসের জন্য? আমাদের তিন বোনের জন্মদিন উপলক্ষে আমাদের বাপের বাড়ি থেকে দামি দামি ফোন গিফট হিসেবে পাঠানো হয়েছে। এগুলোর 1 লক্ষ টাকা করে দাম। সুতরাং এত টাকা আপনারা জীবনে চোখেও দেখেননি, তাই আপনাদের এই ব্যাপারে জানানোর প্রয়োজন মনে করিনি, কারণ আপনারা এত দামি ফোনের মর্ম বুঝবেন না। আপনারা যা গরিব, এত দামি ফোনের কথা শুনে যদি আমাদের কাছে সংসার চালানোর জন্য টাকা ভিক্ষা চান তখন কি হবে? সেই কারণে আপনাদের কিছু বলতে ইচ্ছা করে না। তিন বৌমার এরকম খারাপ কথা শুনে চাঁদনী দেবীর চোখে জল চলে আসে, কারণ তারা তিন বৌমাকে অনেক সেবা করে, সারাদিন তাদেরকে রান্না বান্না করে খাওয়ায়, এমনকি তাদের জামা কাপড় পর্যন্ত পরিষ্কার করে দেয়। কিন্তু তবুও তিন বৌমার মনে শাশুড়ি মায়ের জন্য কোনো মায়া দয়া নেই। কিন্তু শিউলি এসব কথা মোটেই পছন্দ করে না। তোমরা অনেক বড়লোক হতে পারো, তোমাদের কাছে অনেক টাকা থাকতে পারে, কিন্তু তোমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। না হলে তোমরা আমার মায়ের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারতে না। আমরা ভালো করেই জানি তোমরা তিনজন অনেক বড়লোক, কিন্তু তবুও কোনোদিনও তোমাদের কাছ থেকে আমরা টাকা চেয়েছি? তাই তোমাদের দামি ফোন দেখেও আমাদের কোনো লোভ হয় না। একদম বড় বড় কথা বলবে না। টাকা দেখে নাকি লোভ হয় না? সেদিনকে আমি আমার আলমারিতে 2 লক্ষ টাকা রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। আমি ভালো করেই জানি তুমি ওই টাকা চুরি করেছো, কারণ তুমি আর তোমার মা মিলে আমার ঘর পরিষ্কার করতে যাও, তখনই তোমরা অত টাকা দেখে তুলে নিয়েছো। বৌদি, তুমি শেষ পর্যন্ত আমাকে চোর অপবাদ দিলে। এই বলে শিউলি কাঁদতে শুরু করে, কিন্তু যা দেখে তিন বৌমা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কারণ সত্যি প্রিয়াঙ্কা তার ননদের উপর মিথ্যা অপবাদ দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখন তিন বউ সবসময় নিজেদের আইফোন নিয়েই ব্যস্ত থাকে। তারা সারাদিন অনেক অনেক রিল ভিডিও বানায় এবং সেলফি তুলতে থাকে, কিন্তু তাদের সংসারের দিকে কোনো মন নেই। এমনই একদিন তিন বৌমা মিলে যখন নিজেদের ঘরে বসে গল্প করে, তখনই সেখানে তাদের ননদ শিউলি চলে যায়। ওই দেখ, গরিব মেয়েটা আবার চলে এসেছে। আসলে কি বলতো, আমরা তিনজনে কি গল্প করছি সেটা ওদের শোনা দরকার, সেই কারণে এখানে এসেছে। ওকে কি করে কেস খাওয়াতে হয় আমরা ভালো করেই জানি। সেদিন আমার আইফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল, তাই স্ক্রিনটা একটু ফেটে গেছে। সুতরাং আজকে ইচ্ছা করে আমি ওর সামনে আইফোনটা ফেলে দেব আর দোষ দেব ওর ঘাড়ে। তারপর ওর কাছ থেকে 1,10,000 টাকা আদায় করব। রানী এই কথা বললে তার দুই বোন খুবই হাসাহাসি করে। অন্যদিকে শিউলি যখন ঘর ঝাড়ু দিতে শুরু করে, তখনই রানী ইচ্ছা করে নিজের আইফোনটা হাত থেকে ফেলে দেয়, আর সে সঙ্গে সঙ্গে আইফোন ভেঙে গেছে বলে কান্নাকাটি করতে শুরু করে। তোমাকে কতবার বলেছি যে তুমি আমার ঘর ঝাড়ু দিতে আসবে না, কিন্তু তবুও তুমি আমার কথা শুনবে না, তাই তো? দেখো, তোমার জন্য আমার আইফোনটা মাটিতে পড়ে গেল। এবার কি হবে? এটার 1,10,000 টাকা দাম। তুমি এবার আমাকে 1,10,000 টাকা দেবে, না হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। তুমি মিথ্যা কথা বলছো কেন বৌদি? আমি মোটেই তোমার আইফোন ফেলে দিইনি। তুমি তো আমার চোখের সামনে নিজে হাত দিয়ে ফোনটা ফেলে দিলে। কি সাংঘাতিক মিথ্যাবাদী মেয়ে রে বাবা। সেদিন আমার ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করেছিল, আজকে আবার তোর 1,10,000 টাকার ফোনটা ভেঙে দিল। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছে। তুমি এখনই আমাদের টাকা দিয়ে দেবে, না হলে কিন্তু তোমার দাদাদেরকে বলে তোমাকে আমরা এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব।
তিন বৌদি মিলে শিউলির উপর অনেক অত্যাচার করতে শুরু করে। সুতরাং শিউলি ভীষণই কান্নাকাটি করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে চাঁদনী দেবী এবং তার 3 ছেলে চলে আসে। কিন্তু চাঁদনী দেবীর 3 ছেলে যখন নিজেদের স্ত্রীদের কথা শোনে তখন তারা খুব সহজেই নিজের স্ত্রীদের কথা বিশ্বাস করে, কারণ প্রত্যেক মাসে 3 বউয়ের বাপের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ছেলেদের ব্যাংকে ট্রান্সফার করা হয়। শিউলি, তোর 3 বৌদি মোটেই মিথ্যা কথা বলতে পারে না। তুই তোর মেজো বৌদির ফোন ভেঙে দিয়েছিস, এবার তুই ওকে টাকা দিবি। তুই যে এতটা অসভ্য মেয়ে হয়ে গেছিস আমি তো ভাবতেও পারছি না। তোরাও শেষ পর্যন্ত তোদের বউয়ের মতো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ভুলে যাস না, শিউলি কিন্তু তোদের ছোট বোন হয়। কিচ্ছু ভুলে যাইনি মা, কিন্তু তাই বলো 3 বৌদিকে অপমান করবে সেটা তো হতে পারে না। তাই তুমি ওকে টাকা দিয়ে দিতে বলো, তা নাহলে এখনই আমি ওকে আমাদের বাড়ি থেকে বার করে দেবো, আর তার সাথে তোমাকে বার করে দেবো, বুঝেছো? সবাই মিলে যখন চাঁদনী দেবী এবং শিউলিকে অপমান করতে থাকে তখনই হঠাৎ করে শিউলির ফোনে একটা মেসেজ আসে। শিউলি দেখে তার ব্যাংকের স্কলারশিপ বাবদ 20 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। আসলে শিউলি পড়াশোনায় ভীষণই ভালো ছিল, তাই তাকে কলেজ কর্তৃপক্ষ থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয় যাতে সে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতে পারে আর নিজেদের কলেজের নাম উজ্জ্বল করতে পারে, যা দেখে শিউলি খুবই খুশি হয়। তাই সে তখনই সেই টাকা থেকে 2 লক্ষ টাকা তার বৌদির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তুমি এত টাকা কোথা থেকে পেলে শিউলি? তোমাদের 3 জনকে আমি অত কৈফিয়ত দিতে পারবো না। তোমাদের টাকার দরকার ছিল, তোমরা পেয়ে গেছো। তোমরা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা আদায় করেছো, তাই আমি তোমাদেরকে গরিব ভেবে টাকাটা ভিক্ষা দিলাম। তোমরা কিন্তু আর কোনোদিনও আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আর তাছাড়া আমরা আর এই বাড়িতে থাকবো না। দাদা, তোরা যে ব্যবহারটা করেছিস সেটার কথা কিন্তু মনে রাখিস। এই বলে শিউলি তার মাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা অন্য রাজ্যে গিয়ে নিজেদের মতো সংসার করতে শুরু করে। তাদের জীবনে এখন কোনো কিছুরই অভাব থাকে না। কিন্তু অন্যদিকে 3 বউকে সংসারের সমস্ত দেখাশোনা করতে হয়। রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো সমস্ত কিছু তাদেরই সামলাতে হয়, কারণ এখন তাদের বাপের বাড়ি থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। সেই কারণে এখন 3 বউ নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা নিজেদের শাশুড়ি মেয়ে এবং ননদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু শিউলি এবং তার মা কোনো মতেই সেই বাড়িতে ফিরে আসে না। সুতরাং টাকার অহংকারে কোনোদিনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। টুম্পা তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে খুবই সুন্দর দেখতে, সুশীল, নম্র, ভদ্র একটি মেয়ে ছিল। সে খুবই সংস্কারীও ছিল। নিজের এবং নিজেদের বাড়ির জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সেগুলো গুছিয়ে রাখতে সে খুবই ভালোবাসতো। বাড়ির যে কোনো ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিসগুলোর প্রতি তার খুবই মায়া ছিল। যে কোনো জিনিস সে সংরক্ষণ করতে এবং সঞ্চয় করে রাখতে ভালোবাসতো। একদিন টুম্পাকে দেখতে বিক্রম নামে একটি ছেলে মাকে নিয়ে তাদের বাড়িতে আসে। টুম্পা তাদের জন্য নিজের হাতে চা ও জলখাবার তৈরি করে নিয়ে আসে। এই নিন, আমি আপনাদের জন্য চা এনেছি। বাহ, আপনার মেয়ে তো খুবই সুশীল। আমরা তো এরকমই নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটা মেয়ে খুঁজছিলাম। আর দেখতেও খুবই সুন্দর। আপনার মেয়ের হাতে চা খেয়ে বোঝাই যাচ্ছে যে খুবই ভালো রান্না করতে পারে। লাবণী দেবী এভাবেই টুম্পার প্রশংসা করতে করতে চা খেতে থাকে। তার চা খাওয়া হয়ে গেলে সে খালি চায়ের কাপটা টেবিলের উপর রাখতে যাচ্ছিল। ঠিক তখনই ভুল করে চায়ের কাপটা তার হাত থেকে নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। এই দেখে টুম্পা খুবই রেগে যায়। এ কি, আপনার সামান্য কমন সেন্সটুকু নেই, তাই না? আপনি একজনের বাড়িতে এসে এভাবে কাপ ভেঙে ক্ষতি করে দিলেন। আপনার বয়স তো কম নয়। আপনি এই বয়সে এরকম বাচ্চাদের মতো কাজ করলে আপনাকে মানাই, বলুন তো? আরে তুমি এরকম বলছো কেন? আমি তো ইচ্ছা করে কাপটা ভাঙিনি। আসলে ভুল করে কাপটা হাত থেকে পড়ে গিয়ে ফসকে গেল। একটা সামান্য কাপ ভেঙেছে বলে তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ? তুমি আমাকে অপমান করছো। হ্যাঁ, ফসকে যাবে কেন? কেয়ারলেসের মতো কাজ করলে তো ফসকে যাবেই। আপনি জানেন, আমি আমাদের বাড়ির ফ্রিজের সঙ্গে ম্যাচ করে এই কাপগুলো কিনেছিলাম। কাপের সেটটাই তো আপনি পুরো নষ্ট করে দিলেন। জিনিসের মূল্য বুঝতে শিখুন। কাপটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে। কাপটার দাম কত বলুন তো? 40 টাকা। কাপের দাম 40 টাকা, তাতে কি হয়েছে? তোমাদের গরিবদের মতো আমরা অত জিনিসের হিসাব রাখি না। আমি কখনোই বাজার থেকে এসব জিনিসপত্র কিনতে যাই না, বুঝেছো? আমাদের চাকর বাকরি এসব কেনাকাটা করে। আর আমাদের বাড়িতে কাপের কোনো অভাব নেই। নিশ্চয়ই তোমাদের বাড়িতে কাপের অভাব আছে, তাই জন্য একটা কাপ ভেঙে গেছে বলে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চুপ করুন, ব্যাপারটা একটা কাপের নয়। আমি আমার আর আমার বাড়ির সব জিনিসেরই যত্ন করি।
সেটা আমাদের রান্নাঘরের ফ্রিজ হোক কিংবা বাসনপত্র হোক। ছাড়ুন, আপনারা এটা বুঝবেন না। যান যান, এখান থেকে কেটে পড়ুন। যারা জিনিসের মূল্য বোঝে না তারা মানুষের মূল্য কিভাবে বুঝবে? টুম্পা এভাবেই ছেলে পক্ষকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুম্পার বাবা মা তার উপর খুবই রাগ দেখায় এবং তাকে খুব বকাবকি করে, কিন্তু টুম্পার এতে কিছুই যায় আসে না। সে কোনো কথাই কান না দিয়ে তাদের বাড়ির জিনিসপত্রগুলো পরিষ্কার করতে থাকে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন টুম্পার জন্য একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। রণজিৎ একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। রণজিতের বাড়িতে তার মাকে ছাড়া আর কেউই ছিল না। রণজিৎ খুবই ভালো ছেলে হওয়ায় এবং তাদের পরিবার খুবই ছোট হওয়ায় টুম্পার বাবা মা রণজিতের সঙ্গে টুম্পার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর টুম্পা তার বাড়ি থেকে ফ্রিজ, টিভি এবং আরো অনেক কিছু ভালো ভালো জিনিস যৌতুক হিসেবে শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল। টুম্পা বেশ হাসি খুশি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সংসার করছিল। একদিন, বৌমা, আমাকে আর একটা রুটি এনে দাও তো। হ্যাঁ মা, দাঁড়ান, আমি আনছি। এই নিন আপনার রুটি, আপনি খান, আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই। আর কিছু লাগলে আমাকে বলবেন। এই বলে টুম্পা তার কাজে লেগে পড়ে। মোহিনী দেবী খাবার খেতে থাকে। এ বাবা, এই জলটা তো পুরো গরম। এক কাজ করি, ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা জল বের করে খাই। এমনিতেও কোনোদিনও ফ্রিজের জল খেয়ে দেখিনি কেমন লাগে। এই বলে মোহিনী দেবী খাবার খেতে খেতে এঁটো হাতে ফ্রিজের দরজা খোলে। এর ফলে তার হাতের এঁটো খাবারগুলো ফ্রিজের হ্যান্ডেলে লেগে যায়। এই দেখে টুম্পা ভীষণ পরিমাণে রেগে যায়। মা, আপনি করছেনটা কি? আপনার কি সামান্য বোধ বুদ্ধি নেই? আপনি এঁটো হাতে ফ্রিজের দরজা খুললেন। কি চাই আপনার? হ্যাঁ, ফ্রিজে কি চাই বলুন। কি চাই বলতে, আমি তো ফ্রিজ থেকে ঠান্ডা জল নিচ্ছিলাম। গরম জল খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঠান্ডা জল খাই। আর এঁটো হাতে ফ্রিজের দরজা খুলেছি, তাতে কি হয়েছে? আমি কি অনেক বড় অপরাধ করে ফেলেছি? হ্যাঁ, অবশ্যই অনেক বড় অপরাধ করেছেন। আপনি এরকম নোংরা হাতে ফ্রিজটা ব্যবহার করলে ফ্রিজটা তো দুদিনে খারাপ হয়ে যাবে। এত সুন্দর ফ্রিজের কালারটা চটে যাবে, তখন ভালো লাগবে ফ্রিজটা দেখতে? আপনি বৃদ্ধ মানুষ, আমি বৌমা হয়ে আপনাকে এগুলো শেখাবো? বৌমা, তুমি কিন্তু বড্ড বেশি বকছো। এই ফ্রিজটা আমার ছেলে বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছে, আর এই ফ্রিজের উপর আমার যথেষ্ট অধিকার আছে। অধিকার? কিসের অধিকারের কথা বলছেন আপনি? আপনার ছেলের শ্বশুর বাড়িটা আমার বাপের বাড়ি, তাহলে কার বেশি অধিকার এই ফ্রিজে? সবচেয়ে বেশি অধিকার আমার আছে, বুঝেছেন? আজকের পর থেকে আমি যেন কোনোদিনও আপনাকে এরকম নোংরা কাজ করতে না দেখি। ফ্রিজে হাত দেওয়ার হলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফ্রিজে হাত দেবেন, একদম নোংরামি করবেন না। ও, তুমি ফ্রিজটা বাপের বাড়ি থেকে এনেছো বলে তুমি আমাকে কথা শোনাচ্ছ, তাই তো? আমার ছেলে আসুক বাড়িতে, আজকে আমি তোমাকে মজা দেখিয়েই ছাড়বো। এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায়। রাতে রণজিৎ বাড়িতে আসতেই মোহিনী দেবী টুম্পার নামে তাকে নালিশ জানায়। রণজিৎ টুম্পার উপর খুবই রেগে যায় এবং সে তাদের ঘরে গিয়ে টুম্পাকে বলে, টুম্পা, তুমি আমার মাকে কি বলেছো? তোমার সাহস কি করে হলো আমার মাকে কথা শোনানোর? হ্যাঁ? ও, তাহলে নালিশ জানানো হয়ে গেছে। আমি তোমার মাকে কেন কথা শুনিয়েছি সেটা তোমার মা বলেনি? হ্যাঁ বলেছে, বলবে না কেন? আমার মায়ের অপরাধটা কি ছিল বলো? মায়ের ফ্রিজে ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করছিল, তাই জন্যই তো মা ফ্রিজ খুলে জল নিতে গিয়েছিল। এটাই কি আমার মায়ের অপরাধ হয়ে গেছে? তুমি তোমার বাপের বাড়ি থেকে যৌতুকে ফ্রিজটা এনেছো বলে আমার মাকে ফ্রিজটা স্পর্শ করতেও দেবে না? আচ্ছা, মা তোমাকে এটা বলেছে? সত্যি তোমার মা যে এত মিথ্যাবাদী আমি জানতাম না। মা খাবার খেতে খেতে এঁটো হাতে ফ্রিজ খুলে জল নিচ্ছিল। ফ্রিজটা নোংরা করেছে তোমার মা, আমি তাই জন্য তোমার মাকে কথা শুনিয়েছি। তুমি তো ভালো করেই জানো আমি সব জিনিসের কত কেয়ার করি, আর সেই জায়গায় আমার বাপের বাড়ির ফ্রিজ আমি তো কেয়ারলেস হলে চলবে না। আমি মাকে বলেছি পরিষ্কার হাতে ফ্রিজ ব্যবহার করতে, নোংরা হাতে নয়। আচ্ছা, আমি মানলাম মা এঁটো হাতে ফ্রিজটা ব্যবহার করেছে, তাই বলে তুমি এত কথা শোনাবে? তুমি তো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলেই মিটে যেত। দেখো টুম্পা, ওটা আমার মা, আমি আমার মাকে কিছু বলতে পারবো না। আর তুমি তো আমার বউ, তুমি তো একটু অ্যাডজাস্ট করতেই পারো, তাই না? তুমি একটু মানিয়ে নিলেই তো হয়ে যায়। মাকে ওভাবে আর কথা শুনিও না প্লিজ, মায়ের খুব খারাপ লেগেছে। তুমি বেশি বকো না। এই বুড়ি বয়সে তোমার মায়ের ঠান্ডা জল খাওয়ার কিসের এত শখ বলো তো? আর সবচেয়ে বড় কথা, শীতকালে ফ্রিজের ঠান্ডা জল কে খায়? এই শীতকালে কি ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার প্রয়োজন পড়ে? আচ্ছা ছাড়ো না, একটা কথা নিয়ে আর কতদূর পর্যন্ত টেনে নিয়ে যাবে? মায়ের হয়তো ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করছিল, সেই জন্যই হয়তো মা ঠান্ডা জল নিতে গিয়েছিল। দেখো টুম্পা, তুমি কিন্তু ফ্রিজ নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। আমি ফ্রিজ নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না, আমি তোমার মায়ের নোংরা কাজ নিয়ে বাড়াবাড়ি করছি।
মা যখন খাবার খাচ্ছিল আমি তো রান্নাঘরেই ছিলাম। আমি মানছি মায়ের ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করছিল, মা আমাকে বললে আমি তো নিজেই ফ্রিজ থেকে জল বের করে দিতাম, নাকি দিতাম না? আচ্ছা বাবা, আমি আমার মায়ের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করে এবার মুখটা বন্ধ করো, আর দয়া করে তুমি মাকে আর উল্টোপাল্টা কথা বলবে না প্লিজ। একটা ফ্রিজের জন্য নিজের সম্পর্কটা কেন খারাপ করছো বলো তো? রণজিতের কথা শুনে টুম্পা চুপ করে যায়। টুম্পা রণজিতের কোনো কথাই সিরিয়াস ভাবে নেয় না। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মোহিনী দেবী তার বৌমাকে বলে, বৌমা খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দিয়ে যাও তো। কি গো বৌমা, শুনছো? কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে এসো। খাবার? এখন বিকেল বেলা আপনি কি খাবেন? বাড়িতে শুধু ভাত রুটি আছে, আর কিছু নেই। কিছু নেই? তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? আমার ছেলে যে কালকে অতগুলো আপেল, লেবু, কলা আরো কত রকমের ফল পাকড় নিয়ে এলো, সেগুলো কোথায় গেল? নিশ্চয়ই তুমি ফলগুলো ফ্রিজে লুকিয়ে রেখেছো। ও, আমি তো ফলের কথা ভুলেই গিয়েছিলাম। ফ্রিজে আবার কেউ ফল লুকিয়ে রাখে নাকি? ফ্রিজটা কোনো জিনিস লুকিয়ে রাখার জায়গা নয়, বুঝেছেন? ফলগুলো যাতে খারাপ না হয়ে যায়, একেবারে ফ্রেশ থাকে, আমি সেই জন্যই ফলগুলো ফ্রিজে রেখেছি। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ফল এনে দিচ্ছি। থাক, অত কষ্ট করতে হবে না, আমি নিজেই ফ্রিজ থেকে ফল নিয়ে নিচ্ছি। না, কোনো দরকার নেই। আপনি যা নোংরামি করেন, কোনোদিনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেখলাম না। তাই দয়া করে ফ্রিজে হাত দিয়ে ফ্রিজটাকে নষ্ট করবেন না। আমি ফল এনে দিচ্ছি। আপনি কোনো জিনিসেরই মূল্য বোঝেন না। এই বলে টুম্পা তার শাশুড়ি মায়ের জন্য ফ্রিজ থেকে ফল আনতে চায়। এই নিন, আপেল দিলাম, কলা, লেবু আর ডালিম। এই যে ছুরি, এগুলো সুন্দর করে কেটে এই প্লেটে রেখে খাবেন, ঠিক আছে? আর আবর্জনাগুলো দয়া করে ডাস্টবিনে ফেলবেন। ডাস্টবিনে ফেলতে না পারলে টেবিলের উপর রাখবেন, আমি এগুলো ডাস্টবিনে ফেলে দেব। কিন্তু দয়া করে ঘর বাড়ি নোংরা করবেন না, আপনার তো আবার সব জিনিস নোংরা করার স্বভাব। এই বলে টুম্পা সেখান থেকে চলে যায়। টুম্পার কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই রাগ হয়। একদিন এটো হাতে ফ্রিজ ধরেছিলাম বলে আমাকে সেদিন থেকে শুধু কথা শোনায়। আমিও দেখি আমাকে কিভাবে আটকায়। আমি এই ফলগুলো খাবো আর ফলের খোসাগুলো ঘরের মধ্যেই ফেলবো। দেখি বৌমা কি করে। ফ্রিজ নোংরা করেছিলাম বলে আমাকে বাপের বাড়ির ফ্রিজ বলে খোটা দিচ্ছিল। আজকে আমি আমার ঘর নোংরা করব, দেখি কি বলে। এই বলে মোহিনী দেবী একে একে ফলগুলো খেয়ে সেগুলোর খোসা ঘরের মধ্যেই ফেলে দেয়। আমার পেট ভরলো না, আরো দুটো কলা খেলে ভালো হতো। যাই, ফ্রিজ থেকে কলা নিয়ে আসি, ফ্রিজটা একটু নোংরা করে আসি। হে হে হে। এই বলে মোহিনী দেবী ফ্রিজ থেকে কলা নেওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতে যায়। কিন্তু মেঝের উপর পড়ে থাকা কলার খোসার উপর পা পড়ে মোহিনী দেবী স্লিপ করে পড়ে যায়। তার পায়ে ও কোমরে প্রচন্ড জোরে চোট লাগে। ওরে বাবা গো, কি জোরে লাগলো! মরে গেলাম। পায়ে কি জোরে লাগলো! কোমরটা ভেঙে গেল নাকি? না না, ভাঙেনি, পায়ে খুব জোরে লেগেছে। ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে পায়ে দিতে হবে, না হলে পা ফুলে গেলে আবার বড় বিপদ। এই বলে মোহিনী দেবী ফ্রিজ থেকে বরফ নেওয়ার জন্য ফ্রিজের দরজা খোলে। সে ডিপ ফ্রিজার খুলে দেখে সেখানে অনেক বরফ ভর্তি। ওরে বাবা, এর মধ্যে এত বরফ জমলো কি করে? বৌমা তো ফ্রিজের মধ্যে বরফের ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে। বরফগুলো উঠছে না। এক কাজ করি, ছুরি দিয়ে বরফগুলো তুলি, গায়ের জোর দিয়ে তোলা যাচ্ছে না। এই বলে মোহিনী দেবী একটা ছুরি নিয়ে ডিপ ফ্রিজারের বরফগুলো বের করার চেষ্টা করে। কিন্তু তখনই ভুলবশত ডিপ ফ্রিজারের ছোট দরজাটা ভেঙে যায়। মোহিনী দেবী খুবই ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে টুম্পাও চলে আসে। কি করলেন আপনি এটা? হ্যাঁ, আমার ফ্রিজের সঙ্গে আপনার কিসের শত্রুতা বলুন তো? আজকে তাহলে শেষ পর্যন্ত ফ্রিজটা ভেঙেই ফেললেন। মা, আপনি আমাকে অনেক রাগিয়ে দিয়েছেন। আজকে আমি এই ফ্রিজটা ভেঙেই ফেলবো। এই ফ্রিজ নিয়ে যত সমস্যা আপনার, তাই না? এত ভালো জিনিসটা যখন খারাপই করে দিলেন, তখন ফ্রিজের গল্প আজকে আমি শেষই করে ফেলবো। টুম্পা একটা হাতুড়ি নিয়ে ফ্রিজ ভেঙে দিতেই যাচ্ছিল, তখন সেখানে রণজিৎ চলে আসে। টুম্পা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হয়েছে তোমাদের বলো তো? ফ্রিজ নিয়ে কি এত সমস্যা তোমাদের? টুম্পা এবং তার শাশুড়ি মা রণজিতের কাছে নিজের নিজের বক্তব্য রাখে। সব জানার পর রণজিৎ বলে, তোমাদের দুজনেরই দোষ আছে। মা, তুমি কোনো কাজ পরিষ্কার করে করতে পারো না কেন? ঘরে কলার খোসা ফেলে নিজেই পড়ে গিয়ে পায়ে লাগলো। টুম্পা তোমাকে সব কাজ ঠিক করে করতে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে বলে। এটা তোমার তো ভালোর জন্যই বলে। আর এই যে তুমি, মা ফ্রিজ ব্যবহার করতে পারে না বলে ভুল করে দরজাটা তো ভেঙে ফেলেছে, তাই বলে তুমি পুরো ফ্রিজটাই ভেঙে ফেলবে? এটাই তাহলে জিনিসের প্রতিমূল্য? রণজিতের কথা শুনে টুম্পা ও তার শাশুড়ি মা দুজনেই নিজের নিজের ভুল বুঝতে পারে এবং তারা একে অপরের কাছে ক্ষমা চায়।
সেদিন থেকে টুম্পা ফ্রিজ নিয়ে তার শাশুড়ি মাকে কোনো কিছু বলে না, আর তার শাশুড়ি মাও সব কাজ পরিষ্কারভাবে করে এবং সব জিনিসের যত্ন করতে শেখে।